বাসা থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেক কষ্টে একটু একটু করে টাকাগুলো জমিয়েছিলাম। আমার তুষকের তলায় সেগুলো পেয়ে আম্মু নিয়ে গেছেন। আম্মু ধরে নিয়েছেন সেগুলা আমি চুরি করে এনেছি। আর সেদিন রাত্রে ভাইয়ার রুমেও গিয়েছিলাম চুরি করতে। আম্মুর সন্দেহ পুরোপুরি মিথ্যা না, আর সেটা চিন্তা করে আমি নিজের ভিতরে নিজে কেমন যেন ছোটো হয়ে গেছি। আমার মনটা আসলে ভেঙে গেছে। সত্যি সত্যি আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আমি আসলে খারাপ ছেলে, আমি চোর। শুধু যে নিজেকে চোর মনে হয় তা না, আমি কেমন যেন ভীতু হয়ে গেছি। আম্মুর হাতে সেদিন ওরকম মার খেয়ে আমার ভিতরে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। যতক্ষণ বাসায় থাকি স্টোর রুমে গুটিসুটি মেরে বসে থাকি। বাসার ভিতরে কোথাও আম্মুর গলার স্বর শুনলেই কেমন জানি চমকে উঠি, বুকের ভেতর দুকপুক শুরু হয়ে যায়। বাসা থেকে বের হলে আমি খানিকটা সাহস পাই। স্কুলে এলে খুব খারাপ লাগে না। প্রিয়ঙ্কা মেয়েটা অনেকটা ম্যাজিকের মতো। আমার মতো খারাপ ছেলের সাথেই সে কথাবার্তা বলে, তাহলে অন্যদের সাথে তার কেমন বন্ধুত্ব হয়েছে সেটা আন্দাজ করা যায়। প্রিয়ঙ্কার দেখা দেখি অনেক মেয়ে এখন সাহস করে ক্লাসের যেখানে ইচ্ছে সেখানে বসে যায়। মেয়েদেরকে সামনে বসতেই হবে সে নিয়মটা আর নেই। রাজাকার স্যারের সেটা নিয়ে মেজাজ খারাপ, কিন্তু কিছু বলতে পারেন না। আমাকে টিসি দিয়ে বিদায় করতে পারেন নাই, সেজন্য স্যার ভিতরে জ্বলে পুড়ে খাক হয়ে গেলেও কিছু করতে পারছেন না। স্যার বুঝে গেছেন প্রিন্সিপাল ম্যাডাম আমাদের পক্ষে। প্রিয়ঙ্কা মেয়েটা বেশ মজার, তার মাথার মাঝে একটা পাগলামোর ভাব আছে। সেদিন ক্লাসে এসে দেখি সে সবাইকে নিয়ে কি একটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রটা খুব মজার। আজকে নাকি শিউলির জন্মদিন, তাই যখন শিউলি ক্লাসে আসবে তখন হঠাৎ করে সবাই একসাথে চিৎকার করে উঠবে, হ্যাপি বার্থডে। শুধু তাই না, প্রিয়ঙ্কা আর কয়েকজন মিলে মনে হয় শিউলির জন্য গিফটও নিয়ে এসেছে। প্রিয়ঙ্কা নিজে গিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। যখন দেখলো শিউলি আসছে তখন সে ভিতরে ছুটে এসে সবাইকে সাবধান করে দিল। ক্লাসের সবাই যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে খুব স্বাভাবিক ভান করতে লাগলো। শিউলি কিছু জানে না, সে এসে তার ব্যাগ রেখে তার নিজের জায়গায় বসেছে। তখন কথা নাই বার্তা নেই, হঠাৎ করে পুরো ক্লাসের সবাই মিলে বিকট সুরে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে শিউলি। শিউলি এমনভাবে চমকে উঠল যে সেটা বলার মতো না। সবগুলো মেয়ে তখন নিজেরা হাত ধরাধরি করে শিউলিকে ঘিরে নাচতে লাগলো আর হ্যাপি বার্থডে গান গাইতে লাগলো। শিউলি চোখ বড় বড় করে সবার দিকে তাকিয়ে থাকে, লজ্জায় মনে হয় সে মরে যাচ্ছে। তার মুখের রং লাল নীল বেগুনি হতে থাকে। সব কিছু মিলে পুরো ব্যাপারটা ন্যাকামির চূড়ান্ত। কিন্তু ঠিক কী কারণে জানি না, দেখে আমার ভালোই লাগলো। শিউলি ক্লাসের সবচেয়ে লাজুক আর চুপচাপ মেয়ে। তার মনে হয় অনেকটা আমার মতো অবস্থা, বন্ধুবান্ধব বেশি নাই। তাকে নিয়ে এত হইচই সে নিজেও বিশ্বাস করতে পারছে না। গান গাওয়া শেষ হলে প্রিয়ঙ্কা তার ব্যাগ খুলে শিউলির জন্য একটা গিফটের প্যাকেট বের করলো। তার দেখা দেখি অন্যরাও, কোনোটাতে বই, কোনোটাতে মাথার ক্লিপ, কোনোটাতে কলম। কয়েকটা ছেলেও দেখি গিফট এনেছে। ছেলেরা মনে হয় গিফট কেনার ব্যাপারে বেশি সুবিধেন না, চানাচুর না হয় চিপসের প্যাকেট কিনে এনেছে। শিউলি খুলে বের করা মাত্রই নিজেরাই কেড়ে নিয়ে খুলে সবাই মিলে খাওয়া শুরু করে দিল। আমি এসব হইচই আনন্দ থেকে দূরে থাকি, আজকেও দূরে থেকে দেখলাম। দেখে ভালোই লাগলো, মনে হলো সবাই মিলে খুব মজা করছে। প্রিয়ঙ্কা মেয়েটা আসার আগে ছেলেরা আর মেয়েরা মিলে একসাথে হইচই করছে, ব্যাপারটা চিন্তাই করা যেত না। বিকালবেলা স্কুল থেকে বের হয়ে আসি, হাঁটছি, তখন হঠাৎ কোথা থেকে জানি প্রিয়ঙ্কা ছুটে এসে আমার পাশাপাশি হাঁটতে লাগলো। আমাকে জিজ্ঞেস করলো, তোর বাসা কি এদিকে? আমি হ্যাঁ না কিছু না বলে অস্পষ্ট একটা শব্দ করলাম। আমার বাসা কোথায় আমি সেটা কাউকে বলতে চাই না। স্কুল ছুটির পর আমি কোনোদিনও বাসায় যাই নাই। রাস্তায় বের হয়ে ইতস্তত হাঁটাহাঁটি করে যখন অন্ধকার হয়ে যায় তখন চোরের মতো বাসায় ফিরে যাই। প্রিয়ঙ্কা কী বুঝলো কে জানে, নিজের মনে বকবক করতে লাগলো। আমি কোনো কথা না বলে তার কথা শুনতে লাগলাম। মেয়েটা নিঃসন্দেহে একটা মজার মেয়ে, এমন সুন্দর করে কথা বলতে পারে যে শুনতে খুব মজা লাগে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দাঁড়িয়ে গেল। আমি বললাম, কি হয়েছে? প্রিয়ঙ্কা ফিসফিস করে বলল, ওই দেখ। আমি প্রিয়ঙ্কার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে এমন কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, কি দেখব? প্রিয়ঙ্কা চাপা স্বরে বলল, বাচ্চা মেয়েটাকে দেখছিস না? আমি তখন ধুলায় ধূসর 4-5 বছরের একটা বাচ্চা মেয়েকে দেখতে পেলাম।
রাস্তায় ধুলোয় পা ছড়িয়ে বসে আপন মনে খেলছে। রুক্ষ লাল জটা বাঁধা চুল, ময়লা একটা ফ্রক পরে আছে। প্রিয়ঙ্কা আবার গলা নামিয়ে বলল, এই মেয়েটাকে খুঁজছি কয়দিন থেকে। আমি অবাক হয়ে বললাম, কেন? এই মেয়ে কি করেছে? কিছু করে নাই, মেয়েটার খুব শখ একটা লাল জামার। তুমি কেমন করে জানো? সেদিন তার মায়ের সাথে বসেছিল, তখন দেখেছে একটা ছোটো মেয়ে লাল জামা পরে তার আম্মু আব্বুর সাথে যাচ্ছে। তখন সে তার মাকে বলেছে, মা আমার একটা লাল জামা কিনে দিবা? তার মা তখন কি করেছে জানিস? কি করেছে? ঠাস করে গালে একটা চট দিয়ে বলে, পেটের খিদায় জান বাঁচে না, লাল জামার শখ, মেয়ের শখ দেখো। আমি বললাম, ও। প্রিয়ঙ্কা বলল, এত শক্ত একটা চর খেয়েও কিন্তু মেয়েটা চোখের পানি ফেলে নাই, মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি আবার বললাম, ও। প্রিয়ঙ্কা তার ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে বলল, এই মেয়েটার জন্য একটা লাল জামা কিনেছি। কয়দিন থেকে মেয়েটাকে খুঁজছি, আজকে পেয়ে গেলাম। আমি অবাক হয়ে প্রিয়ঙ্কার দিকে তাকিয়ে রইলাম। প্রিয়ঙ্কা মুখ টিপে হেসে বলল, প্যাকেটটা খুলে মেয়েটা যখন দেখবে ভিতরে একটা লাল জামা, কি খুশি হবে চিন্তা করতে পারিস? মেয়েটা লাল জামাটা পেয়ে কতটুকু খুশি হবে জানি না, কিন্তু লাল জামার প্যাকেটটা দেওয়ার জন্য এই ছোটো নোংরা বাচ্চাটাকে দেখে প্রিয়ঙ্কা যে অসম্ভব খুশি হয়ে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রিয়ঙ্কা প্যাকেটটা হাতে নিয়ে বাচ্চাটার কাছে এগিয়ে গিয়ে ডাকলো, এই যে শুনো। বাচ্চা মেয়েটা চোখ তুলে তাকালো, মনে হলো একটু ভয়ে ভয়ে। প্রিয়ঙ্কা বলল, এই যে নাও, এটা তোমার জন্য। মেয়েটা একটু ভয়ে ভয়ে প্যাকেটটা হাতে নিয়ে হঠাৎ বুকে চেপে ধরল। দেখে মনে হলো সে ভয় পাচ্ছে যে কেউ বুঝি তার কাছ থেকে এটা কেড়ে নেবে। প্রিয়ঙ্কা তাকে অভয় দেওয়ার জন্য একটু হাসলো, কিন্তু বাচ্চা মেয়েটা তারপরে খুব অভয় পেল বলে মনে হলো না। প্যাকেটটা বুকে চেপে ধরে রেখে বড় বড় চোখে প্রিয়ঙ্কার দিকে তাকিয়ে রইল। প্রিয়ঙ্কা তখন সোজা হয়ে দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে বলল, আয় যাই। আমি নিচু গলায় বললাম, প্যাকেটটা খুলে কি করে দেখবে না? না। কেন? আমি সেটা কল্পনা করে দেখে নেব। কল্পনা করে দেখতে আরও বেশি মজা। আমি প্রিয়ঙ্কার সাথে হাঁটতে হাঁটতে বললাম, তুমি মাঝে মাঝে এরকম করো। চিনি না জানি না সেরকম মানুষকে হঠাৎ করে কোনোভাবে খুশি করে দেওয়া, ব্যাপারটা নিঃসন্দেহ অসাধারণ। আমার সুন্দর করে কিছু বলা উচিত ছিল, কিন্তু আমি বললাম, ও। প্রিয়ঙ্কা বলল, তুই একটা জিনিস জানিস? কি? নিজেকে খুশি করা থেকে অন্যকে খুশি করার মাঝে অনেক বেশি আনন্দ। আমি বললাম, ও। প্রিয়ঙ্কা একটা নিঃশ্বাস ফেলে বলল, তোর সাথে কথা বলে কোনো মজা নেই, তুই শুধু একটা শব্দ জানিস, সেটা হচ্ছে ও। আমি বোকার মতো আবার বললাম, ও। আর সেটা শুনে প্রিয়ঙ্কা হি হি করে হাসতে শুরু করলো। রাত্রিবেলা হঠাৎ খুব একটা বিচিত্র ব্যাপার ঘটল। আমাকে আম্মু ডেকে পাঠালেন। আমার বুকের ভিতরটা আটকে উঠল। একবার মনে হলো দরজা খুলে পালিয়ে যাই। অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে স্টোর রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে এলাম। আম্মু ভাইয়া আর আপুকে নিয়ে খাচ্ছেন। টেবিলে ধুলিখালা খাবার সাজিয়ে দিয়েছে। ইলিশ মাছের বড় বড় পেটি লাল করে ভাজা হয়েছে। এক সময় আমার খুব প্রিয় খাবার ছিল ইলিশ মাছ। শেষবার কবে ইলিশ মাছ খেয়েছি মনে করতে পারলাম না। ভাতগুলো কী সুন্দর, চিকন এবং ধবধবে সাদা। ডাইনিং টেবিলে প্লেট গ্লাসগুলো সুন্দর করে সাজানো, পাশে ন্যাপকিন ভাঁজ করে রাখা। আম্মু প্লেটে ভাত নিতে নিতে চোখের কোণা দিয়ে আমাকে দেখে মুখ কুচকালেন, বললেন, ছি, তোর গায়ে দেখি ভুটকা গন্ধ। আমি লজ্জায় খুকরে গেলাম। আপু আর ভাইয়া কী সুন্দর কাপড় পরে খেতে বসেছে, আর আমি ময়লা খাটো একটা পায়জামার উপরে একটা ময়লা শার্ট পরে আছি। শরীরে গন্ধ থাকতেই পারে। আম্মু বললেন, তোর পড়াশোনার কী খবর? আমি কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার পড়াশোনার অবস্থা একেবারেই ভালো না। অঙ্ক ছাড়া আর কিছু পড়তে ইচ্ছে করে না। সেই অঙ্কেও পরীক্ষায় কোনো নাম্বার পাই না। স্যাররা যে নিয়মে করতে বলেন সেই নিয়মে না করলে নাম্বার দেন না, আর যদিও তাদের নিয়মে করি স্যাররা মনে করেন আমি নকল করেছি। প্রথম যখন আম্মু আমাকে ঘেন্না করতে শুরু করেছিলেন তখন আমার পুরো জগৎটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এখন বেশ অভ্যাস হয়ে গিয়েছে, মেনেই নিয়েছি যে এটাই হবে। তবে পড়াশোনা করাটা অন্য একটা ব্যাপার। কারো মন ভেঙে গেলে পড়াশোনা করতে পারে না। আম্মু স্কুলের বেতনই দিতে চান না, অনেক কষ্ট করে ভাইয়া আপুকে বলে সেটা জোগাড় করতে হয়। স্কুলের বইও আমার নেই, কিছু পুরনো বইয়ের দোকান থেকে কিনেছি, কিছু ক্লাসের অন্য ছেলে মেয়ের কাছ থেকে চুরি করেছি। বইপত্র খাতা কলম না থাকলে মানুষ কেমন করে পড়ে?
কাজেই আমি আম্মুর প্রশ্নের কোনো উত্তর দিলাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আম্মু ইলিশ মাছের পেটিগুলো ভাইয়া আর আপুর প্লেটে তুলে দিতে দিতে বললেন, কি হলো, কথার উত্তর দিস না কেন? আমি এবারেও কিছু বললাম না, মাথাটা আরও নিচু করে ফেললাম। আম্মু বললেন, পড়াশোনা করবি না? কিছু না, চুরি চামারি করে বেড়াবি আর আমি তোর পিছনে টাকা ঢালবো, সেটা হবে না, বুঝেছিস? আমি মাথা নাড়লাম। আম্মু বললেন, শুনে রাখ, তুই যদি পাশ করতে না পারিস তোর পড়াশোনা বন্ধ। আমি আবার মাথা নাড়লাম। সত্যি কথা বলতে কি, মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পড়াশোনা যে আমার জন্য নয় সেটা বেশ কিছুদিন হলো আমি বুঝে গেছি। শুধু সেটার জন্য কষ্ট করার কোনো মানে হয় না। যখন আব্বু বেঁচে ছিলেন তখন সবাই আমাকে আদর করতো, তখন আমার কত রকম স্বপ্ন ছিল। এখন আমার কোনো স্বপ্ন নেই, সবচেয়ে বড় কথা সেটা নিয়ে কোনো দুঃখও নেই। আম্মু বললেন, যা সামনে থেকে। আমি শুরুত করে আমার স্টোররুমে চলে এলাম। রাত ঠিক 10টার সময় আমার অতিথি চলে এলো। আমি আজকাল নেন্টি ইন্দুরটার জন্য অপেক্ষা করে থাকি। ছোটো ছোটো লাফ দিয়ে বেশ নির্ভয়ে সে আমার হাতে উঠে কুটুর কুটুর করে তার রুটিটা খেতে শুরু করলো। আমি ফিসফিস করে বললাম, কী খবর মিচকি মিয়া? নেন্টি ইন্দুর আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। আমি বললাম, মিচকি মিয়া, আজকে আমার জন্য গুড নিউজ, আমার আর পড়াশোনা করতে হবে না। কী মজা, তাই না? মিচকি মাথা নাড়ল। পড়াশোনা না করা যে অনেক আনন্দ সেটা সেও স্বীকার করে নিল। আমি বললাম, তার মানে বুঝেছিস, আমার বাসা থেকে পালানোর সময়টা এসে গেছে। একা একা থাকতে তোর মন খারাপ হবে নাকি? মিচকি আবার মাথা নাড়ল। আমি ধরে নিলাম তার মানে হচ্ছে হ্যাঁ। আমি বললাম, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। মিচকি রুটির প্রথম টুকরাটা শেষ করে দ্বিতীয় টুকরার জন্য এদিক সেদিক তাকাতে থাকে। আমি পকেট থেকে ছোটো আরেকটা টুকরা বের করে তাকে দৌড়িয়ে দিলাম। সে সাথে সাথে গভীর মনোযোগ দিয়ে সেটা খেতে শুরু করলো। এইটুকু একটা প্রাণী, কিন্তু তার পেটের সাইজটা মনে হয় খারাপ না। আমি বললাম, তুই ইচ্ছে করলে আমার সাথে যেতে পারিস, আমার পকেটে থাকবি, ঘুমাবি, ঘুরে বেড়াবি আমার সাথে, যাবি? মিচকি তার খাওয়া নিয়ে এত ব্যস্ত ছিল যে আমার প্রশ্নের উত্তর দিতে বেশি আগ্রহ দেখালো না। আমি পরের দিন সকাল 11টার সময় বাসা থেকে পালিয়ে গেলাম। সেদিনই যে বাসা থেকে পালাবো সেটা আমি আগে থেকে ঠিক করি নাই। দিনটি ছুটির দিন, স্কুল কলেজ অফিস সব কিছু বন্ধ, কাজে সবাই বাসায়। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। বিছানায় শুয়ে এসে আমি শুনতে পাচ্ছি অন্য সবাই উঠে গেছে, ব্যস্ত গলায় কথা বলতে বলতে ঘরের ভিতর হাঁটাহাঁটি করছে। ভাইয়া, আপু আর আম্মুর কথাবার্তা শুনে মনে হচ্ছিল তারা কোথাও যাবে, তাই তাড়াহুড়া করে রেডি হচ্ছে। সবাই যদি সারা দিনের জন্য চলে যায় তাহলে খারাপ হয় না, পুরো বাসাটা তাহলে আমি পেয়ে যাব। এই ছোটো স্টোররুমের বাইরেও আমি একটু নড়াচড়া করতে পারবো। আমি শুয়ে শুয়ে অপেক্ষা করছিলাম কখন সবাই বের হয়ে যায়। তখন হঠাৎ ভাইয়ার গলার স্বর শুনতে পেলাম, তপু, এই তপু। আমি একটু চমকে উঠলাম। এই বাসাতেও থাকলেও সবাই এমন ভাব করতো যে আমি আসলে এখানে নেই। আজকে ভাইয়া আমাকে ডাকছে, স্বীকার করে নিচ্ছে যে আমি আসলে এই বাসায় আছি। ব্যাপারটা কি? আমি লাফিয়ে বিছানা থেকে উঠে স্টোররুম থেকে বের হয়ে এলাম। ভাইয়া তার ঘর থেকে আমাকে ডাকছে। আমি সাবধানে ঘরে ঢুকলাম। ভাইয়া বলল, তপু দেখ, জুতো দুটো কি ময়লা হয়েছে, একটু পরিষ্কার করে দে দেখি। ভাইয়া খুব স্বাভাবিক গলায় কথাটা বলল, যেন আমি সবসময় তার জুতো পরিষ্কার করে দিই। এ বাসায় আমার একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছে। কাল রাতে আম্মু বলেছেন পরীক্ষায় পাশ করতে না পারলে আমার পড়াশোনা বন্ধ। আজ সকালে ভাইয়া বলছে তার জুতা পরিষ্কার করে দিতে। আমি জুতা জোড়া তুলে নিলাম, একটা ন্যাকড়া দিয়ে মুছে মুছে জুতাগুলো পরিষ্কার করে ব্রাশ দিয়ে খুব সুন্দর করে কালি করে দিলাম। আগে কখনো জুতা কালি করি নাই, কিন্তু ভবিষ্যতে করতে হবে না সেটা কে বলেছে? একটু প্র্যাকটিস থাকা মন্দ নয়। ভাইয়া জুতাগুলো পরে বলল, বাহ, একেবারে আয়নার মতো চকচকে বানিয়ে ফেলেছিস, ভেরি গুড। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আম্মু, ভাইয়া আর আপু সেজেগুজে বের হয়ে গেল 10টার সময়। আমি বের হলাম 11টার সময়। আমি দুলিকালাকে কিছু বলিনি, কিন্তু দুলিকালা বুঝে গেল। বুঝে গিয়েও দুলিকালা আমাকে থামানোর চেষ্টা করলো না। আমি যখন আমার ব্যাগের ভিতরে আমার ময়লা কাপড়গুলো আর বীজগণিতের বইটা ঢুকালাম তখন দরজার চৌকাঠ ধরে দুলিকালা দাঁড়িয়ে রইল। আমি যখন বের হয়ে যাচ্ছিলাম তখন দুলিকালা তার শাড়ির কুট থেকে কয়েকটা ধুমড়ানো মুচড়ানো নোট বের করে আমার দিকে এগিয়ে দিল। বলল, নেও, তোমার কাছে রাখো। আমি মাথা নেড়ে বললাম, না দুলিকালা, লাগবে না, না লাগলেও রাখো। আমি কোনো কথা না বলে টাকাগুলো পকেটে রাখলাম। দুলিকালা বলল, সাবধানে থাকবা, তোমার কিন্তু খুব বড় বিপদ। আমি কোনো কথা বললাম না। দুলিকালা বলল, মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করে বাবা মায়ের দোয়া। তোমার বাবা নাই, তোমার মা তোমার জন্য দোয়া করে না,
তোমার খুব বিপদ। আমি বললাম, তুমি দোয়া করো। আমি দোয়া করি, আমি সব সময় দোয়া করি, কিন্তু আমার দোয়া কোনো কাজে আসে না বাবা। আমি আর কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে এলাম। ব্যাগটা হাতে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে বাসাটাকে দেখে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। ছুটির দিন, রাস্তাঘাটে ভিড় একটু কম। আমি বড় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় দেওয়ালের উপরে পা ঝুলিয়ে বসলাম। বাসা থেকে কোনো কিছু চিন্তা না করে বের হয়ে এসেছি। এখন কি করব, কোথায় যাব, বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। আমি যখন কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছি তখন বিকাল হয়ে গেছে। ট্রেন স্টেশন মনে হয় কখনোই ফাঁকা হয় না। সব সময় হয় কোনো ট্রেন যাচ্ছে, না হয় কোনো ট্রেন আসছে। মানুষজনের ভিড়, যারা যাচ্ছে এবং যারা আসছে তাদের চেহারা এক ধরনের ব্যস্ততা থাকে। এদের ছাড়াও স্টেশনে অন্য এক ধরনের মানুষ থাকে। তারা কোথাও যায় না, তারা রেল স্টেশনেই থাকে। এটাই তাদের বাড়িঘর। তাদের চেহারায় কোনো ব্যস্ততা নেই। আমার চেহারা নিশ্চয়ই এখন এদের মতো হয়ে গেছে। আমারও কোনো ব্যস্ততা নেই। আমি হেঁটে হেঁটে ট্রেনগুলো দেখলাম, কোনটা কোথায় যাচ্ছে। ট্রেনের গায়ে লেখা আছে, কিন্তু সেটা নিয়ে আমার কোনো কৌতূহল নেই। এর মাঝে কোনো একটাতে উঠে পড়ব, ইচ্ছা করলে ছাদেও বসতে পারে, সেটা মনে হয় বেশ মজার হবে। খুঁজে খুঁজে একটা ভাঙ্গাচোরা ট্রেন ঠিক করে আমি তার ছাদে উঠে পড়লাম। এটা নিশ্চয়ই আস্তে আস্তে যাবে, থামতে থামতে যাবে, সেটাই ভালো। আমার কোনো তাড়াহুড়া নেই। ট্রেনের ছাদে আমার মতো আরও অনেক আছে, পা দুলিয়ে উদাস মুখে বসে আছে। ট্রেনের ছাদে উঠে বসলে হঠাৎ ভিন্ন একটা অনুভূতি মনে হয়। যারা প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করতে থাকে তাদেরকে অন্য একটা জগতের মানুষ বলে মনে হয়। মনে হয় আকাশের কাছাকাছি বসে আমি পৃথিবীর মানুষকে দেখছি। ট্রেনের ইঞ্জিন যখন হুইসিল দিয়ে নড়তে শুরু করলো তখন হঠাৎ মনে হলো মেয়ের গলায় কেউ যেন আমাকে ডাকছে। আমি অবাক হয়ে মাথা ঘুরিয়ে তাকালাম এবং তখন আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর দৃশ্যটা দেখতে পেলাম। আমি দেখলাম প্রিয়াঙ্কা ট্রেনটার পাশ দিয়ে ছুটতে ছুটতে চিৎকার করছে, তপু তপু। আমি কয়েক মুহূর্ত বুঝতে পারলাম না কি করব। এই স্টেশনে প্রিয়াঙ্কা কোথা থেকে এলো? যদি এসেই থাকে তাহলে আমাকে ডাকছে কেন? আর সত্যিই যদি আমাকে ডাকছে তাহলে কেমন করে জানলো আমি এখানে? ট্রেনটা তখন নড়তে শুরু করছে। কী করব বুঝতে না পেরে আমি উঠে দাঁড়িয়েছি। তখন প্রিয়াঙ্কা আমাকে দেখে ফেলেছে। সে চিলের মতো চিৎকার করতে লাগলো, তপু এই তপু নাম তাড়াতাড়ি। চলন্ত ট্রেনের ছাদ থেকে কীভাবে নামতে হয় আমার জানা নেই। দেখতে দেখতে ট্রেনটার গতি বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি যদি না নামি তাহলে আর নামতেও পারবো না। আমি তাই আগ পিছ কিছু চিন্তা না করে একটা লাফ দিলাম। ট্রেনের ছাদ অনেকটা উঁচু, সেখান থেকে শক্ত প্ল্যাটফর্মে লাফিয়ে পড়া সোজা ব্যাপার না। প্রথমে মনে হলো আমি বুঝি থেতলে গেছি, হাড়গোড় সব ভেঙে গেছে, আর কোনোদিন বুঝি সোজা হয়ে দাঁড়াতে পারবো না। প্রিয়াঙ্কা ছুটে এসে আমাকে ধরে টেনে তোলার চেষ্টা করছে, চিৎকার করে বলছে, সর্বনাশ তপু সর্বনাশ, ব্যথা পেয়েছিস? ব্যথা পেয়েছিস তুই? আমি মাথা নাড়লাম, খোকাতে খোকাতে বললাম, ঠ্যাঙের হাড্ডি মনে হয় ভেঙে গেছে। প্রিয়াঙ্কা চেঁচাতে লাগলো, সর্বনাশ, হায় আল্লাহ, এখন কি হবে? আমি প্রিয়াঙ্কাকে ধরে 2 পা হেঁটে বললাম, না, মনে হয় ভাঙে নাই, শুধু মচকেছে। প্রিয়াঙ্কার মনে হয় জানে পানি ফিরে এলো। আমার দিকে তাকিয়ে হঠাৎ হাও মাও করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে বললাম, কি হলো, কাঁদছিস কেন? আমি এর আগে কখনো কাউকে তুই করে বলিনি, এই প্রথম সেটা করলাম এবং সেটা করেছি নিজের অজান্তেই। প্রিয়াঙ্কা হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি, আমি সব জানি তপু। আমি ভ্রু কুচকে প্রিয়াঙ্কার দিকে তাকালাম, জিজ্ঞেস করলাম, তুই সব কি জানিস, তোর কথা? প্রিয়াঙ্কা আমার হাত ধরে রেখে কান্না সামলাতে সামলাতে বলল, আজকে আমি তোদের বাসায় গিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো আমার হৃৎপিণ্ড বুঝি থেমে গেছে। প্রিয়াঙ্কা সব কিছু জেনে গেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কোনো মতে বললাম, আমার বাসায় গিয়েছিলি? হ্যাঁ। আমি কঠিন গলায় বললাম, কেন? প্লিজ তপু, তুই রাগ করিস না, প্লিজ। কেন গিয়েছিলি আমার বাসায়? তুই অঙ্ক করতে এত ভালোবাসিস, তাই তোর জন্য একটা গণিতের বই নিয়ে গিয়েছিলাম। ভাবছিলাম তোকে খুশি করে দেব। আমি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বললাম, তুই আমার বাসা কেমন করে চিনেছিস? লুকিয়ে তোর পিছু পিছু গিয়ে একদিন তোর বাসা চিনে এসেছি। আমি বিস্ফোরিত চোখে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটার কি মাথা খারাপ? প্রিয়াঙ্কা আবার কাঁদতে লাগলো। আমি বললাম, কাঁদছিস কেন? প্রিয়াঙ্কা আমার হাত ধরে বলল, তোর এত কষ্ট তপু, কেউ জানে না। আমি যদি আজকে তোর বাসায় না যেতাম, যদি দুলি খালার সাথে দেখা না হতো, তাহলে আমিও জানতাম না। আমি কোনো কথা না বলে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইলাম। প্রিয়াঙ্কা বলল, দুলি খালা বলল তুই আর সহ্য করতে না পেরে বাসা থেকে চলে গেছিস। এটা হতে পারে না। কি হতে পারে না?
আমরা সবাই আছি। আর কেউ তোকে সাহায্য করতে পারবে না। তুই একা একা সহ্য করতে না পেরে বাসা ছেড়ে চলে যাবি, জীবনটা শেষ করে দিবি। আমি আস্তে আস্তে বললাম, আমার আসলে কোনো জীবন নেই। আমি আসলে ভালো ছেলে না, আমি চোর। আমি পড়াশোনা করি না।